আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পাঠ। সঙ্গে আছি আমি নূরমহল বেগম, প্রভাষক, সমাজবিজ্ঞান, পাঁচরুখী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ, ২৫০০ নারায়ণগঞ্জ। শিক্ষার্থীরা, তোমাদের আমি পড়াচ্ছিলাম প্রথম পত্র থেকে তৃতীয় অধ্যায়। প্রথম পত্র থেকে তৃতীয় অধ্যায়, আর তৃতীয় অধ্যায় হচ্ছে সমাজবিজ্ঞানীদের মতবাদ ও অবদানে আমরা পড়েছিলাম ইবনে খালদুন, অগাস্ট কোত, এমিন ডুরকেইম। আজকে পড়ব বলেছিলাম কার্ল মার্কস সম্বন্ধে। কার্ল মার্কসের অবদান নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো শুরু করি আজকের পাঠ। আজকে আমরা পড়ব কার্ল মার্কস। প্রথম পত্র তৃতীয় অধ্যায়, আমরা পড়ব আজকে কার্ল মার্কস। তোমরা যারা অর্থনীতি পড়ছো, রাষ্ট্রবিজ্ঞান পড়ছো, সমাজবিজ্ঞান পড়ছো, তোমাদের কাছে এই নামটা অনেক পরিচিত, কার্ল মার্কস। তা সত্ত্বেও আমি কার্ল মার্কস সম্পর্কে তার জন্ম, তার মৃত্যু আগে জেনে তারপর তার অবদান নিয়ে আলোচনা করব। তাহলে কার্ল মার্কসের পুরো নাম হচ্ছে কার্ল হেনরিক মার্কস। কার্ল হেনরিক মার্কস, তার পুরো নাম হচ্ছে কার্ল হেনরিক মার্কস। ওনার জন্ম হচ্ছে 1818 সালের 5ই মে। কার্ল হেনরিক মার্কস, কার্ল মার্কসের পুরো নাম হচ্ছে কার্ল হেনরিক মার্কস, যিনি 1818 সালের 5ই মে প্রুশিয়া, বর্তমান আমরা যেটাকে বলি জার্মান, প্রুশিয়ার রাইনল্যান্ড একটি প্রদেশের টিপস নামক স্থানে একটি প্রাচীন শহর, যে শহরটির নাম হচ্ছে টিয়ার, এই টিয়ারে জন্মগ্রহণ করেন ইহুদি পরিবারে। তাহলে আমরা কি কি জানলাম? যে কার্ল মার্কসের পুরো নাম কার্ল হেনরি মার্কস, 1818 সালের 5ই মে প্রুশিয়ার, যেটা বর্তমান জার্মান, এই জার্মানের একটা প্রদেশ হচ্ছে রাইনল্যান্ড প্রদেশের টিপস নামক স্থানের একটি প্রাচীন শহর টিয়ার, সেখানে তার জন্ম। আমি লিখে দিচ্ছি 1818 সালের 5ই মে প্রুশিয়া, যেটা আমরা বর্তমান জার্মান আর কি। প্রুশিয়ার একটি প্রদেশের নামটা হচ্ছে রাইনল্যান্ড। প্রুশিয়ার বর্তমান জার্মান এর রাইনল্যান্ড প্রদেশের টিপস নামক স্থানের
টিপস নামক স্থানের প্রাচীন শহর। এটা প্রাচীন শহর টিয়েরেতে জন্ম। কত সালে? 1818 সালের 5ই মে। কার্ল মার্কসের পুরো নাম হচ্ছে কার্ল হেনরি মার্কস, যিনি জার্মান, বর্তমান জার্মান, যেটাকে প্রুশিয়ার বলা হতো, এই প্রুশিয়ারের গাইল্যান্ড যে প্রদেশ, ওই প্রদেশের টিপস নামক স্থানের প্রাচীন একটা শহর টিয়েরেতে সেখানে জন্মগ্রহণ করেন 1818 সালের 5ই মে। উনি ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার চার্লেস মার্কস, যেটাকে পরবর্তীতে উনি হেনরিক মার্কস নাম গ্রহণ করেন, কেননা উনি ইহুদি ধর্ম ত্যাগ করে উনি প্রতিষ্ঠান ধর্ম গ্রহণ করেন। তিনি একজন আইনজীবী ছিলেন। আর কার্ল মার্কস মৃত্যুবরণ করেন 1883 সালের 14ই মার্চ। 1883 সালের 14ই মার্চ কার্ল মার্কস মৃত্যুবরণ করেন। কার্ল মার্কসের মৃত্যুটা হচ্ছে 1883 সাল। মৃত্যু 1883 সাল 14 মার্চ। এই কার্ল মার্কসকে যেহেতু আমরা রাষ্ট্রবিজ্ঞানে পড়ি, অর্থনীতিতে পড়ি, সমাজবিজ্ঞানে পড়ি, তার রচনাগুলি সম্পর্কে কিছু জানি। তার বেশ কিছু তার চিন্তা ভাবনা তার রচনাগুলির মধ্যে প্রকাশিত হয়েছে, যেই জন্য আমরা তাকে সবাই চিনি। তার মার্ক্সবাদী হিসেবে তার মতবাদগুলোকে অনেকেই সমর্থন দিয়ে থাকেন। তার মতবাদের অনুযায়ী সমাজ গড়তে চেষ্টা করেন, সেজন্য অনেকে বলা হয় মার্ক্সবাদী। সেই হিসেবে তার লেখনীগুলো, তার গ্রন্থগুলো সম্পর্কে আমরা একটু জানি যে এগুলো না জানলে, বিশেষত পরীক্ষার জন্য হলেও জানা দরকার। অনেক সময় প্রশ্নের মধ্যে আসে যে এই বইটার রাইটার কে, এই গ্রন্থের লেখক কে। সেজন্য আমি গত ক্লাসে, এর আগে ক্লাসেও বেশ কয়েকটা বইয়ের নাম পড়েছি, ইবনে খালদুনের বইয়ের নাম পড়েছি। আলাদাভাবে পড়িনি, পড়ার মধ্যে বইগুলোর নাম উল্লেখ করে দিয়েছি। যেমন গত ক্লাসেও পড়েছিলাম যে আত্মহত্যা কোন গ্রন্থে এমিল ডুরখেম আলোচনা করেছিলেন, সে বইটার নাম বলেছি। তোমাদের মনে আছে কি? হ্যাঁ, মনে থাক বা না থাক আমি বলে দিচ্ছি যে সুইসাইড, আমি আলোচনার সাথে এই গ্রন্থগুলোর নাম উল্লেখ করেছিলাম। তো আজকে আলোচনার শুরুতে বইয়ের নামগুলো উল্লেখ করছি। তার মধ্যে সবথেকে তার রচনাবলীর মধ্যে বিখ্যাত যেগুলো হচ্ছে, তার কয়েকটা হচ্ছে দি কমিউনিস্ট ম্যানিফেস্টো, একটা গ্রন্থ যেটার নাম হচ্ছে দি কমিউনিস্ট ম্যানিফেস্টো। কমিউনিস্ট ম্যানিফেস্টো একটা। 2 নাম্বারটা হচ্ছে দি ক্রিটিক অফ পলিটিক্যাল ইকোনমি। দি ক্রিটিক of political economy। 3 নাম্বার হচ্ছে ডাস ক্যাপিটাল। 4 নাম্বার হচ্ছে দি পভার্টি অফ ফিলোসফি।
এর কয়টা বইয়ের নাম, এই কয়েকটা বই বেশ উল্লেখযোগ্য। যেটা প্রথমত হচ্ছে, প্রথম নামটাও লিখেছি, দি কমিউনিস্ট ম্যানিফেস্টো। তারপরে হচ্ছে দি ক্রিটিক অফ পলিটিক্যাল ইকোনমি। 3 নম্বর হচ্ছে ডাস ক্যাপিটাল। 4 নম্বর হচ্ছে দি প্রপার্টি অফ ফিলোসফি। কার্ল মার্কসের রচনাগুলির মধ্য দিয়ে কার্ল মার্কসের পরিচিতি পায়। কার্ল মার্কসকে সমাজতন্ত্রের জনক বলা হয়। তিনি সমাজতন্ত্রের জনক বলা হয় এর জন্য যে উনি সমাজতন্ত্রকে বিশ্লেষণ করেছেন বৈজ্ঞানিক উপায়ে, যেখানে উনি কল্পনাকে বাদ দিয়ে সমাজতন্ত্রকে বিশ্লেষণ করেছেন। তাই অনেকটা ওনাকে সমাজতন্ত্রের জনক বলা হয় কার্ল মার্কসকে। তাহলে আমরা ওনার জন্ম, তার জন্মস্থান, তার মৃত্যু জেনেছি, তার রচনাগুলি সম্পর্কেও জেনেছি। এখন আমরা জানবো তার উল্লেখযোগ্য যে কৃতি আছে, যে অবদান আছে সমাজকে কেন্দ্র করে, সমাজকে চিন্তা করে যে তত্ত্ব দিয়েছেন, এই তত্ত্বগুলোর মধ্যে একটা তত্ত্ব আজকে পড়ব, যেটা হচ্ছে শ্রেণী সংগ্রাম তত্ত্ব। শ্রেণী সংগ্রাম কার্ল মার্কস সামাজিক ইতিহাসকে বলেছেন শ্রেণী সংগ্রামের ইতিহাস। ওনার এই তত্ত্বে মূলত সমাজের যতগুলো শ্রেণী আছে, শ্রেণীদের সাথে যে বিদ্যমান সংঘাতকে কেন্দ্র করে ওনার এই তত্ত্ব উনি দাঁড় করেছেন। কার্ল মার্কস বেশ কয়েকটা সমাজ কাঠামোর বর্ণনা দিয়েছেন। প্রত্যেকটা সমাজ কাঠামোর মধ্যে উনি বলেছেন সমাজ কাঠামোর মধ্যে বিদ্যমান শ্রেণীগুলোর মধ্যে দ্বন্দ্ব থাকবে। এই দ্বন্দ্বের পরবর্তী পর্যায়ে একটা সময় সমাজ নতুন রূপ লাভ করবে। সেই তত্ত্বটার মাধ্যমেই সেই তত্ত্বের কথাগুলি মূলত শ্রেণী সংগ্রাম তত্ত্বে উনি বলেছেন। আর এই শ্রেণী সংগ্রাম তত্ত্বের আলোচনার উনি যে তত্ত্ব শ্রেণীগুলোর কথা বলেছেন, প্রত্যেকটা সমাজের শ্রেণীর মধ্যে উনি দুটা শ্রেণীর অস্তিত্বের কথা বলেছেন। উনি বেশ কয়েকটা শ্রেণী সমাজ কাঠামোর বর্ণনা দিয়েছেন। প্রত্যেকটা সমাজ কাঠামোর মধ্যে উনি দেখিয়েছেন যে দুইটা শ্রেণীর অস্তিত্ব বিদ্যমান, আর দুইটা শ্রেণীর মধ্যে বরাবরই তাদের অস্তিত্বের লড়াইয়ে সবসময় নিমজ্জিত থাকতো। অস্তিত্বের প্রশ্নে তাদের নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে একদল শাসক, একদল শোষিত, এরকম প্রত্যেকটি সমাজ ব্যবস্থার মধ্যে দুইটা শ্রেণীর অস্তিত্বের কথা বলেছেন। আর দুইটা শ্রেণীর অস্তিত্ব বরাবরই দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত থাকবে, আর দ্বন্দ্ব সংঘাতে এক পর্যায়ে এসে সমাজ ব্যবস্থা নতুন রূপ লাভ করবে। আর শ্রেণী সংগ্রাম এই কথাগুলোই বলেছে। সংগ্রাম তো বুঝবে তোমরা, সংগ্রাম হচ্ছে লড়াই, আর শ্রেণী সমাজ ব্যবস্থার শ্রেণীটা মূলত হচ্ছে স্তরায়ন করতে গিয়ে শ্রেণীর আবির্ভাব ঘটে, যে সমাজ ব্যবস্থার স্তরায়ন করতে গিয়ে শ্রেণীর কথা আসে। তাহলে আমরা এখানে আজকে এই শ্রেণী সংগ্রামের যে তত্ত্বটা উনি দিয়েছেন সমাজকে কেন্দ্র করে, সমাজের বিশ্লেষণ করতে গিয়ে যে কথাগুলো উনি বলেছেন সেটা আমরা এখন জানব। শ্রেণী সংগ্রামের মধ্যে কার্ল মার্কস ইতিহাসকে কি বলেছেন? প্রথম বলেছেন যে কার্ল মার্কস সামাজিক যে ইতিহাস আছে, ইতিহাসকে শ্রেণী সংগ্রামের ইতিহাস বলে আখ্যা দিয়েছেন। তার মতে উৎপাদন পদ্ধতির ক্রমাগত পরিবর্তনের ফলে নতুন নতুন শ্রেণীর আবির্ভাব ঘটে। উৎপাদন পদ্ধতি সমাজ ব্যবস্থায় কিভাবে কি উৎপাদিত করবে, কোন পদ্ধতিতে উৎপাদিত করবে, তো উৎপাদন পদ্ধতির উপর নির্ভর করে সমাজ ব্যবস্থার শ্রেণী। উৎপাদন পদ্ধতি পরিবর্তনের সাথে সাথে কর্তৃত্ব হস্তান্তর বিষয়টাও এসে পড়ে, যে সমাজ ব্যবস্থার মধ্যে কিভাবে উৎপাদিত হবে। আমাদের সমাজ ব্যবস্থাটা উৎপাদিত হচ্ছে শিল্প পদ্ধতি না কৃষি পদ্ধতি? শিল্প পদ্ধতি হলে সেটা কি যান্ত্রিক নাকি হাতের উপর নির্ভরশীল? হ্যাঁ, ঠিক তেমনি এই উৎপাদন পদ্ধতির সাথে মূলত আসছে এর কর্তৃত্বের বিষয়টাও আসবে। সেখানে কি করবে? সর্বহারাগণ সমাজে কি থাকবে? যারা সাধারণত উৎপাদন যন্ত্রের সাথে
জড়িত, উৎপাদনের মালিক যে আছে এবং উৎপাদন যন্ত্রের সাথে যারা জড়িত, এভাবে দুটো সমাজের দুটো শ্রেণীর মধ্যে দ্বন্দ্ব সংঘাত আসবে। এই কথাটা উনি বোঝাতে গিয়ে বলেছেন, এই শ্রেণীর সংগ্রামটা বোঝাতে গিয়ে উনি বলেছেন যে কয়েকটা সমাজ কাঠামো দাঁড় করিয়েছেন, যে কাঠামোগুলো বর্ণনার মধ্যে দিয়ে বোঝা যাবে যে শ্রেণী সংগ্রাম তত্ত্বটা কি। কার্ল মার্ক্সের শ্রেণী সংগ্রাম তত্ত্বটা বুঝতে গেলে আমরা প্রথমেই কার্ল মার্ক্সের বর্ণিত যে সমাজ কাঠামোর কথা বলেছেন তার মধ্যে একটা সমাজ হচ্ছে কি আদিম সমাজ, আদিম সাম্যবাদী সমাজ। শ্রেণী সংগ্রামের বর্ণনা দিতে গিয়ে এরকম কয়েকটা সমাজ কাঠামোর কথা বলেছেন। এর মধ্যে একটা হচ্ছে আদিম সমাজ, 2 হচ্ছে দাস সমাজ, 3 হচ্ছে সামন্ত সমাজ, 4 হচ্ছে পুঁজিবাদী সমাজ, 5 হচ্ছে সমাজতন্ত্রী সমাজ, 6 হচ্ছে সাম্যবাদী সমাজ। ওনার মূল কথা হচ্ছে যে ওই সমাজে উৎপাদন পদ্ধতি ক্রমাগত পরিবর্তনের সাথে সাথেই সমাজ ব্যবস্থার মধ্যে নতুন নতুন শ্রেণীর উদ্ভব ঘটে, আর উদ্ভবের উৎপাদন পদ্ধতির পরিবর্তনের ফলে কিন্তু সমাজের যে সাথে সাথে আসার একটি কি কর্তৃত্বের হস্তান্তর বিষয়টা। এক্ষেত্রে যারা সর্বহারা, যাদের কিছুই নাই, তারা কি করবে, তাদের সবকিছু পাওয়ার চেষ্টা করবে, আর চেষ্টা করতে গিয়ে কি হবে, মালিক পক্ষের সাথে দ্বন্দ্বের সংঘাত ঘটবে, তাই তো? হ্যাঁ, আর ফলে কি শ্রেণী সংগ্রাম অপরিহার্য হবে। আর শ্রেণী সংগ্রাম সামাজিক পরিবর্তনের প্রধান কারণ হলো সামাজিক পরিবর্তনের প্রধান কারণ হিসেবে উনি শ্রেণী সংগ্রামকে শ্রেণী সংগ্রামকে ব্যাখ্যা করেছেন। আর শ্রেণী সংগ্রাম তত্ত্বের বুঝতে গেলে মার্ক্স বর্ণিত 6টা সমাজ কাঠামো সম্পর্কে জানতে হবে। 6টা সমাজ কাঠামো সম্পর্কে জানতে হবে। প্রথম কি আদিম সমাজ। আদিম সমাজে সমাজ ব্যবস্থার সম্পদের প্রাচুর্য ছিল। এই সময়টাতে কি জনসংখ্যা কম ছিল, তাই ওই সময়টাতে কোনো প্রকার শ্রেণীর অস্তিত্বের কথা মার্ক্স বলেননি। বলেছেন যে এই সময়টাতে মানুষের মধ্যে ব্যক্তিগত সম্পদের ধারণা আসে নাই, লোকবল কম থাকাতে, সম্পদের প্রাচুর্য থাকাতেই, এমনকি মানুষের মধ্যে ব্যক্তিগত সম্পত্তির যখন ধারণা আসে নাই, তখন এই সমাজ ব্যবস্থার মধ্যে কোনো শ্রেণী চেতনার মানুষও ছিল না। এই সময়টা ছিল আদিম সমাজ ব্যবস্থা, যেখানে সবার মধ্যেই সভ্যতা বিরাজ করত। প্রত্যেকের মধ্যেই ছিল যে খাদ্য সংগ্রহের একটা প্রচেষ্টা ছিল, এবং প্রত্যেকে মিলে যদি খাবার পেত, ওই সমাজ ব্যবস্থা মানুষ সবাই মিলেমিশে ভুরিভোজ করতো। আর যদি খাবার না পেত, তাহলে তারা উপোস জীবনযাপন করতো। আদিম সমাজ ব্যবস্থার মধ্যে একটা কথা বর্ণনা দিতে গিয়ে উনি বলেছেন। তৃতীয় কথাটা বলেছেন দাস সমাজ। দাস সমাজে এসে
আদিম সমাজ ব্যবস্থা পরবর্তী স্টেপ হচ্ছে দাস সমাজ ব্যবস্থা। উনি বলেছেন, আমি শুরুতে বলেছি যে কার্ল মার্কস প্রত্যেকটা সমাজ ব্যবস্থার মধ্যে দুটো শ্রেণীর কথা বলেছেন। হ্যাঁ, দাস সমাজের ব্যবস্থার মধ্যে এসে সমাজ ব্যবস্থার মধ্যে কার্ল মার্কস দুটা শ্রেণীর কথা বলেছেন, যে এই সময়টাতে মানুষের মধ্যে ব্যক্তিগত সম্পত্তির ধারণা আসে, আর ধারণা আসাতে এখানে কেউ একজন সম্পদের মালিক আরেকজন অমালিক বা মালিক না। এক্ষেত্রে দাস সমাজে দুটা সমাজের কথা, দুটা শ্রেণীর কথা বলেছে, একটা হচ্ছে দাস মালিক আর একটা হচ্ছে দাস। এখানে দাসদের সামাজিক কোনো অধিকার ছিল না, তাদের রাজনৈতিক কোনো অধিকার ছিল না। তারা দাস মালিকদের একচ্ছত্র উৎপাদনের হাতিয়ার হিসেবে এরা বিদ্যমান ছিল। তারা একচ্ছত্র হাতিয়ার হিসেবে কাদের দাস মালিকদের হাতিয়ারে পরিণত ছিল, উৎপাদনের হাতিয়ার হিসেবে দাসরা ছিল। তাদের কোনো কোনো অধিকার ছিল না। এক পর্যায়ে তাদের এই অধিকার আদায়ের জন্য দাস মালিকদের সাথে তাদের এই অবস্থার পরিবর্তনের জন্য দাসরা দাস মালিকদের সাথে দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হয়। আর এই অবস্থার পরিবর্তন ঘটাতেও তাদের কয়েকশো বছর লেগে যায়। আর এই অবস্থার পরিবর্তনের পরবর্তী রূপ হচ্ছে সামন্ত সমাজ ব্যবস্থা। সামন্ত সমাজে এসে দাসদের একটু পরিবর্তন আসে, সেটা হচ্ছে তারা আগে দাস সমাজে যারা ছিল শুধু দাস, তার সামন্ত সমাজ ব্যবস্থায় এসে তারা একটু পরিবর্তিত রূপ হয়। এই পরিবর্তিত রূপটা হচ্ছে সামন্ত সমাজ। সামন্ত সমাজের মধ্যে এসে তাদের পরিবর্তিত রূপটা হচ্ছে, যারা আগে শুধু দাস ছিল তারা পরিবর্তিত আসে হয় ভূমি দাস। আর ভূমি দাসরা এই সমাজ ব্যবস্থাটা অর্থনৈতিক ব্যবস্থাটা ছিল, সামন্ত সমাজে অর্থনৈতিক ব্যবস্থা ছিল, ভূমিকে কেন্দ্র করে যে অর্থ ব্যবস্থা পরিচালিত ছিল সেটা হচ্ছে সামন্ত সমাজ ব্যবস্থা। আর সামন্ত সমাজ ব্যবস্থায় দাস যুগে দাসদের একটু পরিবর্তন আসছে। দাস যুগের পরিবর্তন আনতে দাসদের কয়েকশো বছর সময় লেগে যায়। আর এই পরিবর্তনটা একটি সামান্য কিছু পরিবর্তন, যে পরিবর্তনে এসে কি হয়েছে, যে তারা ভূমি দাসে পরিণত হয়েছে। তাদের দাস সমাজ ব্যবস্থা, দাসদের যেমন স্বাধীনতাই ছিল না, সামন্ত সমাজে এসে তাদের একটুখানি স্বাধীনতা আসে, মানে তাদের পুরোপুরি স্বাধীনতা আসে নেই, একটুখানি সামন্ত ব্যবস্থা আসে। আর এই সামন্ত সমাজ ব্যবস্থার স্থায়িত্ব ছিল প্রায় 800 বছর। সমাজ ব্যবস্থার মধ্যে প্রায় 800 বছর তাদের এই সামন্ত সমাজ ব্যবস্থা বিরাজমান ছিল। আর সামন্ত সমাজ ব্যবস্থার মূল উৎপাদনের ইয়েতে ছিল, এটাকে বলা হয় অর্থনৈতিক ব্যবস্থাকে বলা হয় রাজতন্ত্র ব্যবস্থা, যেখানে রাজা ক্ষমতায় থাকবেন এবং এখানে যারা অধীনে থাকবে তারা দাস মালিক হিসেবে থাকবে, ভূমি দাস হিসেবে থাকবে আর রাজা থাকবে। এভাবে তাদের সামন্ত সমাজ ব্যবস্থাটাকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়। সেখানে রাজা হচ্ছে সর্বময় ক্ষমতার অধিকারী, তারপরে অধীনস্থদের মধ্যে থেকে তাদের রাজার অধীনে যারা থাকবে ডিউক, আর্ল, ব্যারন, নাইট, সার্ফ, এভাবে পর্যায়ক্রমে সর্বশেষ যারা আছে তারা থাকবে ভূমিদাস। আর ভূমিদাসদের এই অবস্থা মূলত সামন্ত সমাজ ব্যবস্থা সমাজে 800 বছর বিরাজমান ছিল। এই সমাজ ব্যবস্থার শুরুতে যখন আসে সামন্ত সমাজ ব্যবস্থার প্রথম 300 বছরের মধ্যেই তাদের ভূমিদাসরা তাদের সমাজ ব্যবস্থার এই পরিবর্তন আনতে চেষ্টা করে এবং সমাজপতিদের সাথে তাদের একটা দ্বন্দ্ব সংঘাত শুরু হয়। আর দ্বন্দ্ব সংঘাতের পরবর্তী পর্যায়ে এই রূপটা পরিবর্তন আনতে আরো 500 বছর লেগে যায়। আরো 500 বছর যখন লেগে যায়, এই পরিবর্তিত রূপটা পরবর্তীতে আসে পুঁজিবাদী সমাজ ব্যবস্থার মধ্যে। পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় এসেও কার্ল মার্কস লিখেছেন যে এখানেও দুটো শ্রেণীর অস্তিত্ব আছে। দুটো শ্রেণীর অস্তিত্বের কথা বলতে গিয়ে উনি বলেছেন, একটা হচ্ছে পুঁজিপতি আর একটা হচ্ছে মজুর শ্রেণী। একটা হচ্ছে পুঁজিপতি, একটা হচ্ছে মজুর শ্রেণী। এই পুঁজিপতি এবং মজুর শ্রেণীর মধ্যে
তাদের অবস্থার পরিবর্তন করতে গিয়ে তারা দুইটা শ্রেণীর মধ্যে দ্বন্দ্ব সংঘাত লিপ্ত হয় এবং এই দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হতে গিয়ে সমাজের ব্যবস্থার মধ্যে একটা শ্রেণী পুঁজিপতিদের শাসন নিপীড়নে অতিষ্ঠ হয়ে যারা শ্রমিক শ্রেণী আছে তারা নিষ্পেষিত হতে হতে তারা একটা সময় রুখে দাঁড়ায়, আর রুখে দাঁড়াতে গিয়ে তারা একটা সমাজ ব্যবস্থার নতুন একটা সমাজ ব্যবস্থার আর পতন করে। সেই সমাজ ব্যবস্থার পতনটা হচ্ছে সমাজতন্ত্রী সমাজ ব্যবস্থা। কার্ল মার্কস দেখেছে যে সমাজতন্ত্রী সমাজ ব্যবস্থার মধ্যে যখন পুঁজিপতিদের দৌরাত্ম্য কমে যাবে, এখানে সরবরাহরা রাষ্ট্রের দায়িত্বভার নেবে। সরবরাহ বলতে যারা শ্রমিক তাদের তো আসলে কিছু থাকে না, তাদের যখন দেয়ালে পিঠ থেকে যাবে সমাজ ব্যবস্থার মধ্যে, যখন তাদের সমাজতন্ত্রী সমাজ ব্যবস্থার মধ্যে সাধারণত ওই পুঁজিপতিদের হারের ফলে সরবরাহরা তাদের এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করবে, যেখানে রাষ্ট্রের সম্পদ এবং অর্থ সম্পদ এবং ভূমি এগুলো কি থাকবে? রাষ্ট্রের থাকবে সমাজতন্ত্রের মধ্যে এসে। তারা সরবরাহ রাজতন্ত্রের এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করবে, যেখানে ভূমি এবং সম্পদ থাকবে কি? রাষ্ট্রের হাতে। এভাবে সমাজতন্ত্রী বা সমাজ ব্যবস্থা কায়েম করবে। একটা পর্যায়ে এসে সমাজতন্ত্রী সমাজ ব্যবস্থা যখন রাষ্ট্র সকল সম্পদের অধিকার পাবে, নিয়ে নেবে, সেখানে যার যার সমাজ ব্যবস্থা আরেকটা সমাজ ব্যবস্থা কাম্য হবে, সেটা হচ্ছে সাম্যবাদী সমাজ ব্যবস্থা। এই সাম্যবাদী সমাজ ব্যবস্থায় এসে রাষ্ট্র কি করবে? রাষ্ট্রের প্রয়োজনীয়তাই থাকবে না, কারণ সমাজে যার যেটুকু প্রয়োজন সেই পরিমাণে কাজ করবে এবং সেই পরিমাণ অনুযায়ী সে মুনাফা গ্রহণ করবে। সেক্ষেত্রে কি হবে? সমাজের সাম্য প্রতিষ্ঠা হবে, মানে সমতা লক্ষ্য করবে। ঠিক কার্ল মার্কস শ্রেণী সংগ্রাম তত্ত্বে বলতে গিয়ে এই কয়েকটা সমাজ কাঠামোর উদাহরণ দিয়ে উনি শ্রেণীর কথা বলেছেন, দ্বন্দ্বের কথা বলেছেন। প্রথমত বলেছেন আদিম সমাজ, যে সমাজ ব্যবস্থার কথা বলতে গিয়ে সমাজের মধ্যে সম্পদের প্রাচুর্য ছিল, জনসংখ্যা কম ছিল। এই সমাজ ব্যবস্থার মধ্যে মানুষের ব্যক্তিগত সম্পদের ধারণা ছিল না, তাই এই সমাজ ব্যবস্থার মধ্যে তেমন কোনো শ্রেণী সংগ্রামের অস্তিত্ব লক্ষ্য করা যায় না। তবে জীবনটাকে বাঁচিয়ে রাখার জন্য এরা প্রতিনিয়ত লড়াই করে গেছে। যেটা বলেছিলাম যে এরা আদিম সমাজ ব্যবস্থার মধ্যে কি এরা খাদ্য সংগ্রহ, খাদ্য অর্থনৈতিক সংগ্রহ এবং শিকার অর্থনৈতিক ব্যবস্থা ছিল। ওই সমাজ ব্যবস্থাতে তারা খাদ্য সংগ্রহের জন্য আপ্রাণ চেষ্টা করতো। যেখানে খাবার পেত সেখানে এরা দল বেঁধে যেত। তাদের জীবনযাত্রাটা ছিল খাবার পেলে ভুরিভোজ করতো, না পেলে এরা উপোস থাকতো। জীবন সংগ্রামে এরা সময় পার করেছে। তার পরবর্তী পর্যায়ে আসছে যখন মানুষের মধ্যে সম্পদের ধারণা চলে আসছে, ব্যক্তিগত সম্পদের মালিকানা চলে আসছে, তখন আসছে দাস সমাজ ব্যবস্থা। দাস সমাজ ব্যবস্থার মধ্যে দুটো শ্রেণীর কথা বলেছেন উনি, একটা হচ্ছে দাস মালিক, একটা হচ্ছে দাস। আর দাসরা হচ্ছে দাস মালিকদের উৎপাদনের হাতিয়ার। তাদেরকে কোনো রাজনৈতিক কোনো অধিকার ছিল না, তাদের একচ্ছত্রভাবে এদেরকে দাস মালিকরা ব্যবহার করত, গরু বা গাধার মতো জীবনযাপন করতো। এতে কোনো ইচ্ছা অনিচ্ছার কোনো দাম ছিল না। তাদের এই অবস্থার পরিবর্তন আনতে গিয়ে দাস মালিকদের সাথে দাসদের দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হয় এবং তাদের এই অবস্থা পরিবর্তন করতে গিয়েও তাদের কয়েকশো বছর সময় লেগে যায়। আর তার পরবর্তী রূপটা হচ্ছে সামন্ত সমাজ ব্যবস্থা। সামন্ত সমাজ ব্যবস্থায় আসতে এই সময়টা স্থায়িত্বের কথা বলেছে 800 বছর, যেখানে দাসদের একটু পরিবর্তন আসে। যে পরিবর্তনটা হচ্ছে, তারা ছিল আগে শুধু দাস, এখানে এসে হচ্ছে ভূমি দাস আর ভূমি মালিক। হ্যাঁ, ভূমি দাস আর ভূমি মালিকদের মধ্যেও যখন দ্বন্দ্ব সংঘাতের একটা তাদের এই অবস্থার পরিবর্তন আনতে চায়, দ্বন্দ্ব সংঘাত লেগেই যায়, তখন একটা সমাজ ব্যবস্থার সৃষ্টি হয়। সেই সমাজ ব্যবস্থাটা হচ্ছে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা। পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় এসে আবার দুইটা শ্রেণীর কথা বলেছেন। সেখানে একদল পুঁজিপতি থাকবে, একদল হচ্ছে শ্রমিক শ্রেণী বা সর্বহারা শ্রেণী থাকবে। সর্বহারা শ্রেণীরা তাদের অবস্থার পরিবর্তন আনতে গিয়ে পুঁজিপতিদের সাথে দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হবে। আর দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হয়ে গিয়ে এক সময় পুঁজিপতিরা
গ্রহণ করবে, ক্ষমতা হস্তান্তর আসবে, তাদের কাছে পুঁজিপতিরা হার মানবে। আর পুঁজিপতিরা হার মানলে যখন সর্বরাজ্যের এক না একতন্ত্র প্রতিষ্ঠা হবে, সেখানে সমাজ ব্যবস্থার মধ্যে রাষ্ট্র ভূমি এবং সম্পদ যেটা আছে সেটা রাষ্ট্রের অধীনে চলে যাবে। আর রাষ্ট্রের অধীনে যখন চলে যাবে, সকলে সমান একটা অধিকার ভোগ করবে। সমাজতন্ত্র সমাজ ব্যবস্থার মধ্যে যার যে সমাজ, যার যে সামর্থ্য আছে সে অনুযায়ী সে কাজ করবে এবং সে অনুযায়ী সে প্রাপ্যটা পেয়ে যাবে। এইভাবে সমাজ ব্যবস্থার মধ্যে কি হবে, একটা সাম্যবাদী সমাজ ব্যবস্থা সমাজে কায়েম হবে। কার্ল মার্কস তার শ্রেণী সংগ্রামের কথার মধ্যে সে কথাটা বলেছে যে সমাজের প্রত্যেকটা স্তরেই দ্বন্দ্ব আছে, দ্বন্দ্বের পরবর্তীতে একটা রূপ লাভ করবে সমাজ ব্যবস্থার মধ্যে, যে রূপটা হচ্ছে সমাজের সমতা আনবে এবং সমাজের শান্তি বিরাজ করবে। আজকে তাহলে এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ। আমার শ্বাসকষ্ট উঠে গেছে।